সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমাদের চ্যানেল শিকন স্যার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। যারা নবম দশম শ্রেণীতে পড়ো এবং এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য আমার অঙ্কের এই ক্লাসটা। তো তোমাদের গণিত বইয়ের পরিসংখ্যান অধ্যায়ের অর্থাৎ 17তম অধ্যায়ের আমি আজকের যে ক্লাসটা নেব, সেখানে আমি তোমাদের কিভাবে পরিসর নির্ণয় করতে হয় একটি অবিন্যস্ত উপাত্ত থেকে এবং গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা শেখাবো। তারপরে শেখাবো ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী। তো আজকে আমরা তিনটে টপিকস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে পরিসর নির্ণয়, একটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী এবং আরেকটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী নির্ণয় করা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের প্রশ্নে এভাবে কোনো সংখ্যা অবিন্যস্তভাবে থাকতে পারে। তো দেখো এখানে যে সংখ্যাগুলো আছে, কোথাও ছোট বড় এভাবে কিন্তু তোমার ঊর্ধ্বক্রমে সাজানো নেই বা অধক্রমে নেই, এলোমেলোভাবে সংখ্যাগুলো আছে। এই ধরনের সংখ্যাগুলোকে কিন্তু আমরা অবিন্যস্ত উপাত্ত বলি, অর্থাৎ যে সংখ্যাগুলো সারণীবদ্ধ নয় সেই সংখ্যাগুলোকে আমরা বলি অবিন্যস্ত উপাত্ত। তো তেমন একটি অবিন্যস্ত উপাত্ত আমি দেখো বোর্ডে লিখে রাখছি আগে থেকেই। তো আজকে আমরা প্রথমে নির্ণয় করা শিখব পরিসর। তো পরিসর নির্ণয় করতে গেলে আমাদের দেখতে হবে এই সংখ্যাগুলোর ভিতরে সব থেকে বড় সংখ্যা কোনটি আর সব থেকে ছোট সংখ্যা কোনটি। তো পরিসর নির্ণয়ের সূত্রটা একটু জেনে আসি। পরিসর নির্ণয়ের সূত্রটা হচ্ছে পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করব, তার সঙ্গে আমরা 1 যোগ করব। তাহলে আমি দেখো সূত্রটা কি, যে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ যোগ 1, এটা যদি আমি করতে পারি তাহলে আমরা কিন্তু পরিসর নির্ণয় করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে সব থেকে বড় গণসংখ্যা বা সংখ্যা কোনটি? দেখো তো এখানে কিন্তু 60 আছে, এখানে 61, এখানে 62 আছে। তাহলে দেখো সব থেকে বড় সংখ্যা হচ্ছে 62। তো আমরা এখানে 62 বসাবো, সব থেকে বড় সংখ্যা। এরপর আছে সর্বনিম্ন সংখ্যা, অর্থাৎ সব থেকে ছোট যে সংখ্যাটা। দেখো সব থেকে ছোট সংখ্যা হচ্ছে আমাদের এখানে আছে, দেখো 25 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। তো এই দুটি সংখ্যা থেকে আমরা বিয়োগ করব, তার সঙ্গে কি করব, 1 যোগ করব। তো 62 থেকে যদি 25 আমরা বিয়োগ করি তাহলে 5 আর কত হলে 12 হয়, 7 হলে আতে 1, 2 আর 1 3, 3 আর কত হলে 6 হয়, 3 আর 3 অর্থাৎ 37 যোগ 1 সমান হচ্ছে 38। তো আমাদের কিন্তু পরিসর নির্ণয় করা হয়ে গেল। এখন তোমাকে যদি বলা হয় যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, তাহলে তুমি কি করবে? তো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে, পরিসর নির্ণয় করার পর আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যা, তো শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে যে সূত্রটা, সেটা হচ্ছে পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যবধান। পরিসরকে যদি শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করা হয় তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে পরিসর আছে 38 এবং তুমি যদি চিন্তা করো যে শ্রেণী ব্যবধান কত নেওয়া যায়, তোমাকে যদি প্রশ্নে উল্লেখ করা থাকে যে তুমি 5 শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে 5 নিতে হবে। আর তুমি যদি তো উল্লেখ না থাকে প্রশ্নে, তাহলে তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারবে। তো দেখো এখানে যদি আমি 5 ব্যবধান নিই, 5 ব্যবধান নিয়ে আমি যদি শ্রেণী সংখ্যা নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে শ্রেণী ব্যবধান আমি এখানে 5 লিখব। তাহলে শ্রেণী ব্যবধান আমি 5 নিতে চাচ্ছি, তাই আমি এখানে 5 লিখছি। তো 5 দিয়ে আমরা 38কে যদি ভাগ করি, তো দেখো আমরা 38কে একটু 5 দ্বারা ভাগ করি, কত আসে, 5 7 35, বিয়োগ করলে থাকে আছে 3, এখানে দশমিক নিলে এখানে শূন্য আসে, 5 6 30। তো দেখো আমাদের যে ভাগফলটা আসলো সেটা আছে 7.6। কিন্তু কোনো সংখ্যা বা শ্রেণী সংখ্যা কিন্তু কখনোই ভগ্নাংশ হবে না। তাহলে আমরা এর পরবর্তী সংখ্যাটা নিব, অর্থাৎ 5 7 35
তারপরে 3 থাকলো, 5 7 30। তাহলে আমাদের যে সংখ্যাটা 7.6, তাহলে আমরা পরবর্তী যে পূর্ণ সংখ্যাটা সেই সংখ্যাটা নিব। তাহলে 7-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত? 8। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা কত হবে? 8। এখন আমরা জানি শ্রেণী সংখ্যা শ্রেণী কিনা। দেখো এইখানে আমরা যতগুলো শ্রেণীতে উপাত্তগুলো বসাবো সেই শ্রেণীর মোট সংখ্যাকে বলা হয় শ্রেণী সংখ্যা। তাহলে আমাদের যেহেতু এই তত্ত্ব অনুসারে, এই অবিন্যস্ত উপাত্ত অনুসারে শ্রেণী সংখ্যা হবে 8, তাহলে আমাদের এখানে ঘর সংখ্যা হবে 8টা। দেখো আমি কয়টা করে রাখছি তোমাদের জন্য, 1 2 3 4 5। তাহলে আমার আরো 3টা কিন্তু শ্রেণী সংখ্যা হতে হবে। তাহলে আমি আরো 3টা শ্রেণী সংখ্যা এখানে করে ফেলতে পারি। তো আমি আরো 3টা শ্রেণীর সংখ্যা এখানে নিয়ে নিলাম, 8টা। তো দেখো এখন প্রথম যে কলামটা সেখানে আছে শ্রেণী ব্যাপ্তি, অর্থাৎ আমি সর্বনিম্ন যে সংখ্যাটা সেটা থেকে শুরু করব। সর্বনিম্ন সংখ্যা কত? 25 থেকে শুরু করব। অনেকে 25-এর আগের সংখ্যা থেকে শুরু করতে পারো, 24 থেকে শুরু করতে পারো, কিন্তু কখনোই এই 25 থেকে বড় সংখ্যা দিয়ে কিন্তু শুরু করা যাবে না, অর্থাৎ 26 দিয়ে কিন্তু শুরু করা যাবে না। তাহলে আমরা সর্বনিম্ন সংখ্যাটা নিয়ে শুরু করব। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে সবথেকে ছোট যে সংখ্যাটা সেটা থেকেই তোমরা শুরু করবে। তাহলে 25 থেকে শুরু করলাম, আমাদের শ্রেণী ব্যবধান কত নিতে হবে? 5। তাহলে 25 থেকে গণনা শুরু করব। তাহলে 25 26 27 28 29। তাহলে 29 যদি আমরা এখানে দিই তাহলে মধ্যবর্তী যে শ্রেণী ব্যবধান সেটা 5 থাকে। তাহলে তার পরবর্তী সংখ্যা এখানে লিখব 30। তাহলে দেখো 30 থেকে আমরা আবারও 5 ব্যবধান নেব, 30 31 32 33 34। এখানে আমরা 34কে লিখব। এরপর হচ্ছে 35 থেকে আমরা 5 ব্যবধান নিলে 35 36 37 38 39। আমরা 39 পেয়েছি। এবার এখানে 40 থেকে নেব, 40 থেকে আরো 5 যদি নিই, 40 41 42 43 44। 40 থেকে নিলে 44। তারপর হচ্ছে 45। 45 থেকে যদি 5 ব্যবধান নিই তাহলে দেখো 45 46 47 48 49। আমাদের 49। এইভাবে আমরা কিন্তু গণনা করে প্রতিটা শ্রেণী ব্যাপ্তি আমরা লিখতে পারি। এরপর এখানে 50 দেব। 50 থেকে যদি 5 ব্যবধান নিই তাহলে আমাদের কত আসে? 54। এরপর দেখো 55 যদি পরের সংখ্যা হয় তাহলে 55 থেকে যদি 5 ব্যবধান নিই তাহলে আসে 59। এরপরে আছে 60 থেকে যদি 5 ব্যবধান নিই তাহলে কত আসে? 64। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো আমরা যে প্রথম কলামের শ্রেণী ব্যাপ্তি কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমরা বুঝতে পারছো। এবার আমাদের এই উপাত্ত অনুযায়ী ট্যালি যে কলামে আছে এর সংখ্যা নির্ণয় করা। ট্যালির সংখ্যাই হবে কিন্তু গণসংখ্যা। তো ট্যালিটাকে যদি আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি তাহলেই আমরা গণসংখ্যার যে সংখ্যাটা হবে সেটাও নির্ণয় করতে পারবো। তো ট্যালি সংখ্যা কিভাবে চিহ্নিত করতে হয় দেখো এখানে প্রথম সংখ্যাটা কত আছে? 30 আছে। তো 30 দেখো কোন শ্রেণীতে পড়ে? 25 থেকে 29-এর ভিতর কিন্তু 30 নাই, আছে কোথায়? 30 থেকে 34 এর ভিতরে। তাহলে আমরা এইখানে এই সংখ্যাটার পরিবর্তে আমরা এইখানে একটা দাগ দিব। ট্যালি চিহ্ন বলতে হচ্ছে দাগ দেওয়া, অর্থাৎ আমরা যখন 4টে দাগ দিব তখন এভাবে দিব। যদি 4টের পরে 5টা হয় সেক্ষেত্রে আমরা 4টে দাগ দেওয়ার পরে আমরা একটা এভাবে দাগ দিব। এটাই হচ্ছে ট্যালি চিহ্ন দেওয়ার নিয়ম। তো প্রথমে আমরা 30টাকে পেয়েছি, একটা দাগ দিলাম। এরপরে দেখো 32, এটাও কিন্তু আমাদের এই শ্রেণীতে এটা অবস্থিত। তাহলে এটা আমরা এখানে লিখে দিলাম আর একটা 32। এরপর দেখো 29। 29 কোন শ্রেণীতে যাবে? দেখো 25 থেকে 29, 29টা এই শ্রেণীতে যাবে, তাহলে একটা দাগ দিলাম। এরপর আছে 28। 28 কোন শ্রেণীতে যাবে? 25 থেকে 29 এখানে। এরপর দেখো 40। 40টা কোথায় যাবে? দেখো এই যে শ্রেণীতে 40 থেকে 44, তাহলে আমাদের এই শ্রেণীতে 40 গেল। এরপর দেখো 45। 45 হচ্ছে এখানে আছে 45 থেকে 49, তাহলে এইখানে একটা দাগ দিলাম। এরপর আছে 50। তাহলে 50 দেখো এই শ্রেণীতে 50 থেকে 54, তাহলে এইখানে একটা দাগ দিলাম। এরপরে আছে 42। 42 হচ্ছে আমাদের এই শ্রেণীতে থাকবে, তাহলে এখানে আরেকটা দাগ বাড়লো। এরপরে দেখো 30।
30 দেখো কোথায় আছে, এই শ্রেণীতে। তাহলে এইখানে আমরা আরো একটি দাগ দিতে পারি। এরপর আছে 50, 50 কোথায় দেব বলো তো? 50 দেব 50 থেকে 54 এই সারিতে। এরপর হচ্ছে 28 আছে, 28 হচ্ছে আমাদের এই শ্রেণীতে পড়বে, 25 থেকে 29 এর ভিতরে হচ্ছে 28। এরপর আছে 40, 40 পড়বে হচ্ছে এই শ্রেণীতে। তারপরে আছে 60, 61, 62, তাই না? 60, 61, 62। তাহলে দেখো 60 পড়বে এখানে, 61 পড়বে এখানে, আবার 62ও কিন্তু এখানে পড়বে, তাই না? তিনটেই কিন্তু আমরা একই শ্রেণীতে পেয়ে গেছি। এরপর দেখো 25 আছে, 25, 25 হচ্ছে প্রথম শ্রেণীতে। এরপরে আছে 30, 30 দেখো কোন শ্রেণীতে পড়বে? এই শ্রেণীতে পড়বে। তাহলে আরো একটি দাগ দিলাম। তাহলে 25 এর পর 30 গেল। এরপর আছে 40, 32 আর 45। তাহলে দেখো 40 কোন শ্রেণীতে? এই শ্রেণীতে পড়বে। তারপরে আছে 32, 32 পড়বে হচ্ছে তোমার এই শ্রেণীতে। দেখো এখানে কিন্তু 4টে হয়ে গেছে, তাহলে আমরা কি করব? একটি আড়াআড়ি দাগ দেব, তাহলে কিন্তু আমাদের আর একটা ট্যালি চিহ্ন বাড়লো। তাহলে এটা হচ্ছে 32 গেল। এরপর আছে 45, 45 হচ্ছে আমাদের দেখো এই শ্রেণীতে। আমাদের ট্যালি চিহ্ন কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে, কিন্তু একটা জিনিস খেয়াল করো তোমরা, এই যে 55 থেকে 59 এইখানে কিন্তু কোনো ট্যালি চিহ্ন আসেনি, বা কোনো সংখ্যা আমরা এখানে ইনপুট করতে পারিনি, কারণ সংখ্যাই তো নেই, তাই আমরা ইনপুট করতে পারলাম না। তো সেখানে তোমরা ফাঁকা রাখবে। কেউ যদি ইচ্ছা পোষণ করো যে আমি শূন্য দিতে পারবো কিনা, হ্যাঁ দিতে পারবা, শূন্য দিতে পারবা। কেউ যদি ফাঁকা রাখো তাতেও কোনো সমস্যা নেই। তো শূন্য দিয়ে রাখলেই ভালো হয় ফাঁকা না রাখা থেকে। তো এখন দেখো ট্যালি চিহ্নর যে কয়টা সংখ্যা হবে, এখানে কয়টা দাগ হয়েছে আমাদের? দেখো 4টি দাগ হয়েছে। তাহলে আমাদের এখানে গণসংখ্যা হবে 4। এখানে দেখো 4টি দাগের পর আরেকটা আড়াআড়ি দাগ, তাহলে গণসংখ্যা হচ্ছে 5। এখানে হচ্ছে 4। আরেকটা জিনিস দেখো, এইখানেও কিন্তু দেখো কোনো গণসংখ্যা নেই, এখানেও কিন্তু কোনো ট্যালি চিহ্ন নেই, তাই গণসংখ্যার এখানেও কি দেব আমরা? শূন্য দেব। আবার দেখো 40 থেকে 44 এইখানে গণসংখ্যা কত আছে? ট্যালি আছে 4, তাহলে গণসংখ্যা কত হবে? 4। এইখানে ট্যালি আছে 2, তাহলে গণসংখ্যা পাবো আমরা 2। এখানে ট্যালি আছে 2, তাহলে গণসংখ্যা এখানেও পাবো আমরা 2। এখানে আছে 0, তাহলে এখানে গণসংখ্যার এখানে 0 লিখব। এখানে আছে 3 ট্যালি চিহ্ন, তাহলে এখানে গণসংখ্যার এখানে আমরা 3 লিখব। এখন কথা হচ্ছে আমাদের কিন্তু দুটো কিন্তু 0 চলে আসছে, তাতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। কারণ কি? আমাদের এই সংখ্যাগুলো এখানে নেই। তাহলে আমরা এই শ্রেণী ব্যবধানে এই সংখ্যাগুলো দেখো 35 থেকে 39 এরকম কোনো সংখ্যা কিন্তু এই তথ্যে নেই। তো আমরা এভাবে বসাবো। তাহলে দেখো এখানে মোট গণসংখ্যা কত হচ্ছে, আমরা এগুলোকে যোগ করব। মোট গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, মোট n সমান, তাই তো? তাহলে 3 আর 2 5, 6 7, 7 আর 4 11, 11 5 16, 16 আর 4 কত হলো? 20। এই হচ্ছে আমাদের মোট গণসংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের যে গণসংখ্যা নিবেশন সারণী সেটাও কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এইবার দেখো যদি তোমাকে বলে যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলেনি, তোমাকে বললো কি ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, তাহলে কি তোমাকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা লাগবে? অবশ্যই লাগবে। দেখো এই পর্যন্ত কিন্তু তোমার গণসংখ্যা নিবেশন সারণী। এইবার এর থেকে যদি আমরা আরেকটু বর্ধিত করে লিখি, আরেকটি কলাম, শুধুমাত্র আর একটি কলাম দিলে কিন্তু আমরা ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী পেয়ে যাব। অর্থাৎ এখানে আর একটা কলাম আমরা বাড়িয়ে লিখব, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এই কলামটার নাম কি হবে? ক্রমযোজিত গণসংখ্যা। দেখো আমি এই কলামটা বাড়িয়ে দিলাম। আর এটাও কিন্তু খুব সহজ, তোমাদের যখন আমি নির্ণয় করে দেখাবো তোমাদের কাছে অনেক সহজ মনে হবে আশা করি। তো দেখো কিভাবে এটা সহজ হয়। প্রথম যে গণসংখ্যাটা থাকবে এই গণসংখ্যাটা কিন্তু আমরা এটাকে সরাসরি বসিয়ে দেবো। অর্থাৎ প্রথম যেটা থাকবে সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, যা থাকবে সেটাই আমরা বসিয়ে দেবো। এরপরে কি করবো দেখো, এই যে সংখ্যাটা বসালাম এই সংখ্যার সঙ্গে দ্বিতীয় শ্রেণীর যে গণসংখ্যা সেটাকে আমরা যোগ করব। 5-এর সঙ্গে 4কে আমরা যোগ করলে 9। এবার 9-এর সঙ্গে 0কে যোগ করলে কি হয়? 9 হয়, কিন্তু কোনো পরিবর্তন হয় না, তাই না? 9 থেকে যায়। এবার 9-এর সঙ্গে আমরা 4কে যোগ করব, 9 আর 4 হচ্ছে 13। 13-এর সঙ্গে 2কে যোগ করলে 15। 15-এর সঙ্গে 2কে যোগ করলে 17। 17-এর সঙ্গে যদি 0 যোগ করি তাহলে কিন্তু আমাদের 17
থেকে যায়, আবার 17 সঙ্গে 3কে যোগ করলে 20। এই হচ্ছে আমাদের ক্রমজয়িত গণসংখ্যা নিবেশন সারণী। এই বিষয়টা তোমরা একটু খেয়াল রাখবে, একটু কোনাকুনি যোগ করা, তাই না? দেখো কর্ণ বরাবর এই যে 4-এর সঙ্গে 5কে যোগ করলাম, 9-এর সঙ্গে 0কে যোগ করলাম, 9-এর সঙ্গে 4কে, 13-এর সঙ্গে 2কে, 15-এর সঙ্গে 2কে, 17-এর সঙ্গে 0কে, আবার 17-এর সঙ্গে 3কে, তাই না? যোগ করে আমরা মোট গণসংখ্যা কত পেলাম? 20 পেলাম। এটাই হচ্ছে আমাদের ক্রমজয়িত গণসংখ্যা নিবেশন সারণী। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তো আজকের ক্লাস এ পর্যন্ত, পরবর্তী ক্লাস দেখবা পরবর্তী কোনো পর্বে, সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।